মুসলিম ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য জাতি এবং ধর্মের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা। আসলে মূলত আমি লাইভে আসলাম, আমার এক ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই, বাংলাদেশের স্বাধীনতার নৈপথ্যে কি ছিল, মানে স্বাধীনতার উৎপত্তি কিভাবে হয়েছিল। তো আমি সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা কিভাবে অভ্যুত্থান হয়, মানে বাংলাদেশের স্বাধীনতার কিভাবে অভ্যুত্থান হয়। সবসময় ছাত্র ফ্রন্টেই কিন্তু এগিয়ে থাকে। ছাত্র বাংলাদেশের একটা অন্যরকম একটা জাগ্রত শক্তি বা বিবেক। আপনারা মনে রাখবেন, এরশাদ সরকারকেও ছাত্ররাই দল থেকে নামিয়েছিল। এরশাদ সরকার যখন উক্তি করেছিল যে অস্ত্র নয় কলম ধরো, তো নানান রাজনৈতিক কারণে ছাত্ররা আন্দোলন করেছিল এরশাদের পতন চাই। এবং হ্যাঁ, তা ঘটেছিল, অবশ্যই ঘটেছিল, এরশাদের পতন হয়েছে। তো ভাষা আন্দোলন বিষয়টা এরকম ছিল, যখন ইংরেজরা যখন পাকিস্তানিরা বাংলাদেশের উপর অমানবিক নির্যাতন চালানো শুরু করে দিয়েছিল, তারা তাদের সবকিছুই নিজের মতো করে নেয়। তারা বাংলাদেশের মানুষকে ন্যূনতম গুরুত্ব দেয় না। তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের অধীস্ত। এক কথায় বলতে গেলে গোলাম, মানে তারা আমাদেরকে গোলাম হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ছাত্র সমাজ, বিবেকবান সুশীল সমাজ, তারা অবশ্যই বিষয়গুলো অবগত ছিল। পাকিস্তান চেয়েছিল যে রাষ্ট্রভাষা উর্দু হোক, মানে ওরা চেয়েছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয়ের ভাষায় উর্দু হবে। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ তা মেনে নেয়নি। তারা আন্দোলনে নেমে পড়েছিল এবং তাদের স্লোগান ছিল, এটা হয়তো আপনারা সবাই জানেন, তাদের স্লোগান ছিল একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই। এই আন্দোলনে পাকিস্তান সরকার 144 ধারাও জারি করেছিল। তারপরও ছাত্র সমাজকে দমিয়ে রাখা যায়নি। তারা রাজপথে নেমেছিল, তারা মিছিল মিটিং করেছিল এবং তারা রাজপথ দখল করে রেখেছিল। এমনতো অবস্থায় একসময় পাকিস্তান সেনাবাহিনী ছাত্রদের উপর নির্মমভাবে গুলি চালায়। সেই গুলিতে নিহত হয় সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার, আরো নাম না জানা অনেকেই, নাম জানা অজানা অনেকেই প্রাণ হারায়। তো তাদের প্রাণের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়েই বাংলা ভাষার সৃষ্টি, বা এমনভাবে বলা যেতে পারে যে তাদের প্রাণের এই আত্মত্যাগেই বাংলাদেশের মানুষের বিবেককে জাগ্রত করে দিয়েছে যে না, আমরা এখন, যেহেতু আমাদের ভাইদের রক্তের বিনিময়ে হুম
তারা আমাদের এই ভাষাকে স্বীকৃতিও প্রদান করবে না। তো আমরা এখন এটা জোর করে হলেও আমাদের এটা আদায় করতে হবে। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই উক্তির মূলত মূল নায়ক তারাই। সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার, নাম না জানা অনেকেই আর। এভাবেই বাংলাদেশ একসময় ধীরে ধীরে আন্দোলনের দিক এগিয়ে যায় এবং আন্দোলনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। আর এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার মূল নৈপথ্যের কারণ। এই আন্দোলনের কারণেই বাংলাদেশ আজকে স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ। বলতে গেলে ভিন্ন কথাও বলা যায়, মানে আলোচনা করলে আলোচনায় ভিন্ন দিকও চলে আসে। কথায় আছে না, কথা বললেই কথা বাড়বে, কথার কোনো মাথা পিছা নেই, কথা যেদিকেই নিয়ে যাবেন সেদিকেই যাবে। আসলে কথাগুলা বলা কিরকম হচ্ছে আমি জানি না, তবে বিবেকবান মানুষ হিসেবে না বললেও হচ্ছে না। সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার যারা জীবন দিল বাংলাদেশের বাংলাদেশের জন্য, রাষ্ট্রভাষা বাংলার জন্য, দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা কি করলাম? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা স্মৃতিস্তম্ভ তৈরি করলাম শহীদদের জন্য। হুম, স্মৃতিস্তম্ভে যাই, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, কিছু মুহূর্ত নীরবতা পালন করি, তারপরে কোন এক সময় চলে আসি। সেখান থেকেই মানে ওই ভাষার শহীদদের আমরা ভুলে যাই। আসলে বিষয়বস্তুগুলো হচ্ছে এইরকম, রাজনীতি পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, যারা রাজনীতির জন্য জীবন দিছে, যারা রাজনীতিতে জীবনের একাংশ ক্ষয় করেছে, যারা রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন করেছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা, তার কথাও না বললে নয়। তিনি কোথায়? তিনি বাংলাদেশের কোথায়ও আছেন আমার মনে হয় না। আছে কিছু মানুষের হৃদয়ে, যারা রাজনীতি সম্পর্কে জানে, ভালো বোঝে, তারা সেই লোকগুলোকে হৃদয়ে ধারণ করে যে তারা ছিল বাংলাদেশের মজলুম জননেতা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন প্রভৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অভিন্ন শক্তিশালী হাতিয়ার। রাষ্ট্রভাষা বাংলা আমরা অর্জন করেছি, অর্জন করেছি রাষ্ট্রভাষা বাংলা। আমরা গর্বিত, আমরা বাঙালি। হায়দার হোসাইন, কণ্ঠশিল্পী হায়দার হোসাইনের কণ্ঠে আমি একটা গান শুনেছিলাম, সম্ভবত অনেক আগে এই গানটা। তো গানের একটা সারমর্ম ছিল এরকম, মানে একটা কলি ছিল এরকম যে আজও 30 বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি। তো যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, রাজপথ রঞ্জিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে নিয়ে আসলো, আর সেই স্বাধীনতা আজকে আমরা 30 বছর পরেও খুঁজছি।
তাহলে স্বাধীনতার মর্ম কি ছিল, তারা কি স্বাধীনতা চেয়েছিল, আর আমরা স্বাধীন হওয়ার পর আমরা কি স্বাধীনতা পেয়েছি। আজকে স্বাধীনতার 50 বছর পর, আর স্বাধীনতার 50 বছর পূর্ণ, আমরা এটা কোন স্বাধীনতার মধ্যে আছি, প্রশ্নগুলো থেকেই যায়। স্বাধীনতা মানে এই না যে অন্যের ওপর জুলুম, অন্যের কথায় হস্তক্ষেপ, সত্য কথা বলা যাবে না। স্বাধীনতা মানে এই না সত্যর বিরোধিতা করতে হবে, সত্য উপস্থাপন করা যাবে না। যে সত্য উপস্থাপন করবে তাকে দেশ ত্যাগ করতে হবে। স্বাধীনতা কি এটাই? স্বাধীনতা যুদ্ধ কি এজন্যই করেছিল বাংলাদেশের 30 লাখ সেনা, 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সারমর্ম কি এই? যাই হোক, আমি আর স্বাধীনতা সম্পর্কে তেমন কিছু আলোচনা করতে চাই না। তবে আমি এতটুকু বলবো, যেহেতু আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্রে বসবাস করি, আমাদের প্রত্যেকেরই স্বাধীনতা থাকা উচিত। অবশ্যই আপনারাও আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, স্বাধীনতা থাকা উচিত। কিন্তু গরিব যারা, তাদের স্বাধীনতা কই? যারা মধ্যবিত্ত তাদের স্বাধীনতা কই? প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আজকে যারা রাজনীতি করতেছে, রাজনীতি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, দলীয় পর্যায়ে যারা রাজনীতি করতেছে, যারা রাজনীতির একটা করে অবস্থান নিয়ে আছে, একমাত্র তারাই বাংলাদেশের যে মূল স্বাধীনতাটা, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাটা তারাই উপভোগ করতেছে, সেটা আমি বা আপনি না। স্বাধীনতা শুধু রাজনৈতিক দলের জন্য না, সে বিএনপি হোক বা রাজনীতি বা জাতীয় পার্টি, শুধু তাদের জন্য স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমি একটা ভালো কাজ করব, ভালো পথে চলবো, ভালো কাজ করতে চাই। সে ধরেন আমি একটা ইমারত তৈরি করব, আমার জায়গায় আমি ইমারত তৈরি করব। চলে আসলো এক ফেরেশতা, চলে আসলো, তুমি এখানে যদি তোমার ফাউন্ডেশন তৈরি করতে চাও, তাহলে তোমাকে 20 লাখ টাকা দিতে হবে। যদি সেই ফেরেশতাকে জিজ্ঞেস করা হয়, কেন জাহাপানা, জায়গা তো আমার, ইট কনক্রিট, লোকজন, সবকিছুই আমার, তাহলে কেন আমাকে 50 লক্ষ টাকা গুনতে হবে? তখন সেই ফেরেশতা উত্তর দিবে, ওরে বোকা, তুই বাংলাদেশে বসবাস করতেছিস, ক্ষমতা এখন আমাদের, এতটুকুই বুঝতেছিস না? এই রে স্বাধীনতা, স্বাধীন করলো 30 লক্ষ লোক, আর যে রাজনৈতিক দলেই আসলো, ওই রাজনৈতিক, যে রাজনৈতিক দলেই আসবে, বিএনপি বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওই রাজনৈতিক দলের লোকজনই এসে বলবে যে ক্ষমতা তো আমাদের হাতে। আরে তাহলে আমরা কি? আমরা কি বাংলাদেশের নাগরিক না?
আমাদের বাপ দাদা এরা কি যুদ্ধ করেনি? যুদ্ধ কি তোমরাই করেছো? যুদ্ধ কি তারাই করেছে যাদের নাম, যারা নামধারী, যাদের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে? একমাত্র তারাই যোদ্ধা, আর যাদের সার্টিফিকেট নেই তারা যোদ্ধা না? কত লক্ষ লোকের আছে আপনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ধরলাম 10 লাখ, বাকি 30 লাখ, বাকি 20 লাখ তারা যুদ্ধ করেনি? অবশ্যই তারা যুদ্ধ করেছে। আর এই নামধারী মুক্তিযোদ্ধা, মানে এই সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা, এরা যদি 10 লাখও থাকে, এদের ভিতর 9 লাখেই ভুয়া, 9 লাখেই যুদ্ধ করেনি। আর এদের দাড়ি মোছেই পাকেনি, এরা ভাষণ দেয় আমি যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করতে গেলে মিনিমাম কত বছর বয়স হতে হয় এই সম্পর্কে এদের ধারণা নেই। একটা মানুষের, একটা লোকের, যেহেতু স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষ চলতেছে, একজন লোক যদি কোনো মঞ্চে দাঁড়িয়ে বলে যে আমি মুক্তিযোদ্ধা, তাহলে তার বয়স দেখা যাচ্ছে যে 50 বছর। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, সে কি জন্মের পরেই যুদ্ধ শুরু করেছে? হাতে অস্ত্র তুলে নিয়েছে? মানে জন্ম হলো আর অস্ত্র নিয়ে চলে গেল বাংলাদেশ স্বাধীন করার জন্য? আরে সেই সময় যুদ্ধ করতে গেলেও তো তার ন্যূনতম 7 বছর বয়স হওয়া উচিত ছিল। মানে তার যে মূল বিবেক বুদ্ধি, এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত মাথায় না আসে ততক্ষণ পর্যন্ত তো সে বাইরে যাবে না, বা একটা যোদ্ধা হিসেবে তাকে আখ্যায়িত করা হবে না। এই দিক 50, ওই দিক 7, 57, সাথে তো অবশ্যই হবে না। মিনিমাম 13-14 বছর বয়স লাগবে। তো 50 বছরের লোক হচ্ছে মুক্তিযোদ্ধা, যেখানে বয়স লাগে হচ্ছে আপনার 60 বছর। এভাবেই চলতেছে আমার সোনার বাংলা। তবে আমি শিওর না, একটা প্রবাদ বাক্যে আমি শুনেছিলাম যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কোনো এক ভাষণে বলেছিলেন, আহারে দেশ, সবাই পাইল সোনার খনি, আর আমি দেশ স্বাধীন করে পেলাম চোরের খনি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের প্রতি আদাব, এবং অন্যান্য জাতির প্রতি লাল গোলাপ শুভেচ্ছা।